যাচ্ছে, নওয়াজ সিদ্দিকের কাছে ভোট বেরিয়ে যাবে। তো তখন ওই মাইনরিটি কমিউনিটি যে তুষ্টিকরণের রাজনীতিটা উনি বছর বছর করে এসছেন, কোথাও হলে যেন এবছর সেটা হাতছাড়া হয়ে আছে। তো এখন বুঝতেই পারছে যে ওই মানে শেষ অপশন হিন্দুরাই আমার হাতে আছে, ওরকম মানে উনি যে হিন্দুদের একটা গ্রান্টেড নিচ্ছেন, আমি বলবো এটা তার আরও বড় একটা রিফ্লেকশন। কিন্তু হিন্দু সম্প্রদায়ের যে চন্দন দাস, তারপরে হরগোবিন্দ দাস, এদের বাড়িতে বা এদের যারা ভিকটিম রয়েছেন মানে পরিবার, তাদের সাথে গিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একবারও কথা বলেননি বা তাদের সঙ্গে দেখা করেননি। তো এখানেই তো বোঝা যায় যে ওনার তুষ্টিকরণের রাজনীতিটা কতটা ওনার জন্য দরকার। এবং যখন হুমায়ুন কবির তৃণমূলে ছিলেন উনি বলেছিলেন যে 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো। তোমরা হাতির পা দেখেছো, কিন্তু যদি ভেবে থাকো যে 30% লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা 70%, এখানে কামনগরে তোমরা বেশি আছো বলে কাজীপাড়ার মসজিদ ভাঙবে আর বাকি এলাকার মুসলমান ভাইরা হাত গুটিয়ে বসে থাকবে, এটা কোনোদিন হবে না। বিজেপিকে আমি হুঁশিয়ার করে দিয়ে বলছি। তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেননি, কিন্তু এর মতো যুবতীরা বাইরে চলে যাচ্ছে, ব্যাঙ্গালোর থেকে শুরু করে হায়দ্রাবাদ, যারা আইটি বলো বা যারা একটুখানি ব্লু কলার জব বা হোয়াইট কলার জবের জন্য, আমি দেখেছি জিনিসটা হচ্ছে ব্লু কলার জব নয়, হোয়াইট কলার জবের জন্য লোকে চলে যাচ্ছে। আর ব্লু কলার জব দিয়ে একটা মানুষের সংসার তো সেইরকমভাবে চলতে পারে না, রাইট? বারবার বলেন কেন্দ্র টাকা দেয় না, কেন্দ্র টাকা দেয় না, কেন্দ্র টাকা দেয় না। তাহলে মানুষের, আমি ধরে নিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী কেন্দ্র টাকা দিচ্ছে না, তাহলে মানুষের ট্যাক্স পেইং মানিতে উনি যখন জগন্নাথ মন্দির তৈরি করলেন অত ঘটা করে কেন করলেন, তখন তাহলে সেটা ওনার ভাবা উচিত ছিল। আমি জগন্নাথ মন্দিরে কন্ডেম করছি না। 26,000 টিচার আজকে চাকরি হারিয়েছে, সেই 26,000 টিচারের কি হলো? তবে আমরা পরিযায়ী শ্রমিক নিয়ে আলোচনা করি, আমার মনে হয় সেটাই ভালো হবে। কারণ সেই 26,000 শ্রমিক, এই 26,000 টিচারদের বাড়ির লোকেরা হয়তো কেউ আত্মহত্যা করছে, ওই টিচারদের মধ্যে যারা চাকরি হারিয়েছে তাদের বাড়ির লোকেদের কাছে কী অবস্থায়, কারোর বাচ্চা আছে ছোটো, তাদের স্কুল থেকে ছাড়িয়ে দিতে হচ্ছে, কী হচ্ছে আমরা কিছু জানি না। দেখো, সেকুলারিজমের সংজ্ঞাটা কতটা ওনার কাছে সঠিক আমার জানা নেই, তবে আমরা যেটা সেকুলারিজম বলতে বুঝি, সেই সেকুলারিজম যে ভারতবর্ষ বলবো না, পশ্চিমবঙ্গে চলে না, এবং কংগ্রেসের যুগ থেকে সেটা যে ভারতবর্ষে চলেনি তার দুটো এক্সাম্পল আমি দেবো। প্রথম কথা তো ভারতবর্ষের বাইরে নয়, তবে হ্যাঁ এখানে আরেকটা কথা, খুব সুন্দর একটা কথা মাথায় এলো। ভারতবর্ষের সংবিধানে আমরা পড়েছি অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, কিন্তু পশ্চিমবঙ্গে যেন একটা মানে সেই অলিখিত অদৃশ্য একটা সংবিধান যেন তৈরি করা হয়ে গেছে, যেটা হচ্ছে বাই দ্য ভোট ব্যাঙ্ক পলিটিক্স, অফ দ্য ভোট ব্যাঙ্ক পলিটিক্স অ্যান্ড ফর দ্য ভোট ব্যাঙ্ক পলিটিক্স। ঘটা করে মানুষের ট্যাক্সের টাকায় প্রচুর খরচা করে চাকরি বাকরি দিতে পারছেন না, কিন্তু উনি ঘটা করে কার্নিভাল করছেন দুর্গাপুজোয়, কোটি কোটি টাকা খরচা হয়। উনি নন্দনে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন করেন কোটি কোটি টাকা খরচা করে, যেখানে মানুষ খেতে পায় না, মানুষের পয়সার দরকার, মানুষের চাকরির দরকার, শিক্ষার দরকার, উন্নয়নের দরকার, ওদিকেও নন্দনে চলছে কোটি কোটি টাকা খরচা করে। শাহরুখ খান আসছে, অমিতাভ বচ্চন আসছে, কখনো ঐশ্বরিয়া রায়, কখনো রানী মুখার্জি, ইউসে এনি নেম, মনে তো হয়ই না। কারণ তুমি আজকে ভোট দেবে, তুমি যে ব্যালট বক্সের মানে যে বাটনটা প্রেস করেছো, হয়তো তোমার ভোট দেওয়া 10টা ভোটের পর থেকে সেটা হয়তো মানে কোনো একটা রাজনৈতিক দলের লোকেরা এসে সেখানে তারা নিজেরা ছাপ্পা ভোট দিত, এটা হতে থাকে ভাই, বাজে কথা বলে লাভ নেই, এই জিনিস এখনও চলে। বন্দ্যোপাধ্যায় সিপিএমকে তাড়ানোর জন্য আজকে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে এনেছিল, এবং এখন বিষয়টা যেটা হচ্ছে, এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকার তো কিছু দিতে পারলো না। যে সিস্টেমের বিরুদ্ধে মমতা একদিন নিজে লড়াই করেছিলেন, আজকে তিনি সেই নিজে সিস্টেমটা হয়ে গিয়ে সে একই রকমের ব্যবহার করছেন। অ্যাজ আ ভোটার যখন ভোট দিতে গিয়েছি, বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা তো বলি, তখন আমি দেখতে পেয়েছি যে কোথাও হলো যেন বুথে ওদের ভোট মানে এজেন্ট একটু বেশি হলে আমার মনে হয় ভালো হিসেবে বঙ্গ বিজেপি যদি একটুখানি দৃষ্টিপাত করে, তাহলে আমার মনে হয় তারা অন্যান্য বছরের তুলনায়, মানে বিশেষ করে 2021-এর তুলনায় অনেক ভালো ফল পাবে। ওরকম মানে উনি যে হিন্দুদের একটা গ্রান্টেড নিচ্ছেন, আমি বলবো এটা তার আরও বড় একটা রিফ্লেকশন বলতে পারো। কারণ 2011 থেকে দেখতে গেলে আজকের তারিখ অবধি উনি কি হিন্দু কমিউনিটির জন্য আলাদা করে কিছু করেছেন? এখানে আরেকটা রেফারেন্স আমি দেবো, মুর্শিদাবাদে যখন কয়েক মাস আগে একটা রাইট লাগলো, তার সময় আমরা কি দেখেছিলাম যে উনি ইমামদের সাথে গিয়ে কথাবার্তা বলছেন, ইমামদের সাথে গিয়ে মিটিং করছেন, কিন্তু হিন্দু সম্প্রদায়ের যে চন্দন দাস, তারপরে হরগোবিন্দ দাস, এদের বাড়িতে বা এদের যারা ভিকটিম রয়েছেন মানে পরিবার, তাদের সাথে গিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একবারও কথা বলেননি বা তাদের সঙ্গে দেখা করেননি। তো এখানেই তো বোঝা যায় যে ওনার তুষ্টিকরণের রাজনীতিটা কতটা ওনার জন্য। হুমায়ুন কবির তৃণমূলে ছিলেন উনি বলেছিলেন যে 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো। তোমরা হাতির পা দেখেছো, কিন্তু যদি ভেবে থাকো যে 30% লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা 70%, এখানে কামনগরে তোমরা বেশি আছো বলে কাজীপাড়ার মসজিদ ভাঙবে আর বাকি এলাকার মুসলমান ভাইরা হাত গুটিয়ে বসে থাকবে, এটা কোনোদিন হবে না। বিজেপিকে আমি হুঁশিয়ার করে দিয়ে বলছি। তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলে দেখছেন যে সিঁদুরে মেঘ ঘনিয়ে এসছে, এখন যদি আমি হিন্দু বৎসলতা না দেখাই তাহলে আমি হেরে যেতে পারি। তো
এটা তিনি একটা হিন্দু ব্যাপার। অশ্লীলতার পিছনে কারণ দেখাচ্ছেন দুর্গাঙ্গনের ফলে অনেক মানুষের ইনকামের একটা সোর্স তৈরি হবে, তিনি এই কারণটা দেখাচ্ছেন। আচ্ছা, সেটা আজকে এত বছর বাদে ওনার মানুষের ইনকামের কথা মনে হলো, যেখানেতে উনি কয়েকদিন আগে অবধি চপ শিল্প, মুড়ি, ঘুগনি তৈরি করো এরকম ধরনের কথাবার্তাগুলো বললেন। তো সেটা ওনার আজকে এরকম হঠাৎ করে এখন মনে হলো, সেটা আমি সত্যি বলছি খুব অবাক হয়ে যাচ্ছি। এবং আজকে উনি একটা কারখানা দিতে পারছেন না, একটা শিল্প দিতে পারছেন না পশ্চিমবঙ্গে। তোমরা আমার ইন্টারভিউ নিচ্ছ এখানে, তাই তোমাদের মতো যুবতীরা বাইরে চলে যাচ্ছে, ব্যাঙ্গালোর থেকে শুরু করে হায়দ্রাবাদ, যারা আইটি বলো বা যারা একটুখানি ব্লু কলার জব বা হোয়াইট কলার জবের জন্য আমি দেখেছি এই জিনিসটা হচ্ছে। ব্লু কলার জব নয়, হোয়াইট কলার জবের জন্যে লোকে চলে যাচ্ছে। আর ব্লু কলার জব দিয়ে একটা মানুষের সংসার তো সেইরকমভাবে চলতে পারে না, রাইট? তো আজকে উনি সেটা বুঝতে পারছেন যে এগুলো কিছু হচ্ছে না, তো এখন এইগুলো করে যাচ্ছে একটা এক্সকিউজ দেখাচ্ছে না। তিনি পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে জানিয়েছেন রাজ্যে ফেরত আসতে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন তিনি। আচ্ছা, উনি রাজ্যে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন কথাটা কবে থেকে বলছেন? উনি শিক্ষার উন্নয়ন করবেন কবে থেকে বলছেন? উনি পারিপার্শ্বিক উন্নয়ন করবেন কবে থেকে বলছেন? এই কথাগুলো তো হয়েই যাচ্ছে। হোয়াট ইজ দ্য রেজাল্ট? ইউ শো মি দ্য রেজাল্ট দেন আই ক্যান টক টু ইউ অন দ্যাট। উনি তো কোনো রেজাল্ট দিতে পারছেন না। যে পরিযায়ী শ্রমিকদেরকে উনি এনে কী করবেন? যে পয়সাটা তারা পশ্চিমবঙ্গের বাইরে পাচ্ছে সেই পয়সাটাকে উনি দিতে পারবেন? পশ্চিমবঙ্গের বাইরে যদি একটা পরিযায়ী শ্রমিক, ধরো আমি কথার কথা বলছি, ধরো 10,000 টাকা পাচ্ছে, উনি কি সেই 10,000 টাকা প্রত্যেকটা পরিযায়ী শ্রমিককে উনি দিতে পারবেন? সেটা ক্ষমতা আমাদের স্টেটে রয়েছে? উনি বারবার বলেন কেন্দ্র টাকা দেয় না, কেন্দ্র টাকা দেয় না, কেন্দ্র টাকা দেয় না। তাহলে মানুষের, আমি ধরে নিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী কেন্দ্র টাকা দিচ্ছে না, তাহলে মানুষের ট্যাক্স পেইং মানিতে উনি যখন জগন্নাথ মন্দির তৈরি করলেন অত ঘটা করে কেন করলেন, তখন তাহলে সেটা ওনার ভাবা উচিত ছিল। আমি জগন্নাথ মন্দিরে কন্ডেম করছি না, আমি সেটা একটা হিন্দু হয়ে কখনো একটা আমি মন্দিরের কন্ডেম করতে পারি না, সেটা আমার মানে রুচিতে লাগবে। কিন্তু আমার বক্তব্যটা এখানে যেটা হচ্ছে, আশা করি সেটা মানুষজনও বুঝতে পারবেন যে উনি আজকে যে বলছেন পরিযায়ী শ্রমিকদের যে টাকা দেবো, সেটা উনি কোত্থেকে দেবেন? উনি তো টিচারদেরই তো এখন চাকরি দিতে পেরেছেন কি? যে 26,000 টিচার আজকে চাকরি হারিয়েছে, সেই 26,000 টিচারের কী হলো? তবে আমরা পরিযায়ী শ্রমিক নিয়ে আলোচনা করি, আমার মনে হয় সেটাই ভালো হবে। কারণ সেই 26,000 শ্রমিক, এই 26,000 টিচারদের বাড়ির লোকেরা হয়তো কেউ আত্মহত্যা করছে, ওই টিচারদের মধ্যে যারা চাকরি হারিয়েছে তাদের বাড়ির লোকেদের কাছে কী অবস্থায়, কারোর বাচ্চা আছে ছোটো, তাদের স্কুল থেকে ছাড়িয়ে দিতে হচ্ছে, কী হচ্ছে আমরা কিছু জানি না। এই অবস্থাতে উনি আবার পরিযায়ী শ্রমিকদেরকে এরকম প্রতিশ্রুতি দিচ্ছেন। প্রতিশ্রুতি না, মিথ্যের পর মিথ্যের প্রতিশ্রুতি আমরা দেখেছি, কিন্তু একটাও এক্সিকিউশন আমরা দেখিনি। আগে সেই টিচারদের অন্নসংস্থান করা হোক প্রপারলি, তারপর না হয় পরিযায়ী শ্রমিকদের কথা ভাবা হবে। এটা আমি ওনাকে সাজেশন দিচ্ছি, আপনি কাইন্ডলি এটা একটু ভেবে দেখবেন ম্যাডাম। একদিকে যখন তিনি এই মন্দির তৈরি করছেন তখন মুসলিম সমাজের একাধিক বড় বড় মুখ, তারা বলছেন যে মন্দিরের পাশাপাশি মসজিদ কেন হচ্ছে না। আবার তিনি নিজে দাবি করছেন যে আমি প্রকৃতপক্ষে সেকুলার, তিনি সেকুলার। দেখো, সেকুলারিজমের সংজ্ঞাটা কতটা ওনার কাছে সঠিক আমার জানা নেই, তবে আমরা যেটা সেকুলারিজম বলতে বুঝি, সেই সেকুলারিজম যে ভারতবর্ষ বলবো না, পশ্চিমবঙ্গে চলে না, এবং কংগ্রেসের যুগ থেকে সেটা যে ভারতবর্ষে চলেনি তার দুটো এক্সাম্পল আমি দেবো। প্রথম কথা, যদি আমাদের দেশ ভারতবর্ষকে, যেটা প্রথম থেকে কিন্তু সেকুলার ছিল না, ওটা 42তম অ্যামেন্ডমেন্টে ওটা ইন্দিরা গান্ধী ঢুকিয়েছিলেন সেকুলার শব্দটা। এবার বিষয় হচ্ছে যে একদম প্রথম থেকে দেখতে গেলে আজকে যদি সত্যিই ভারতবর্ষ সেকুলার হয়, তাহলে একই দেশের মধ্যে কেন মুসলিম পার্সোনাল ল বোর্ড, ওদের কেন আলাদা আইন, শরিয়া আইন কেন চলবে? একই দেশের মধ্যে হিন্দুদের একটা আইন, মুসলিমদের একটা আইন কেন চলবে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে, ভারতবর্ষ যদি সত্যি সেকুলার হয়, তাহলে মাদ্রাসাগুলোতে কীভাবে আমাদের সংবিধানে এই স্বীকৃতিটা পেয়েছে যে কোরআন পড়ানো হতে পারে, বা যেগুলো তোমার খ্রিস্টান স্কুল সেগুলোতে বাইবেল পড়ানো হতে পারে? আমাদের একটা, তুমি তো একটা স্কুলে হিন্দু স্কুলেই পড়াশোনা করেছো, তুমি যেহেতু হিন্দু আমি সেই জন্য বলছি কমিউনিটি ওয়াইজ, ঠিক আছে? বাট একটা কথা ডিসক্লেমার দেবো, এখানে যে কথাগুলো বলছি মানে এমনটা নয় যে অন্য কোনো জাতি বা ধর্মের প্রতি কোনো রকম ঘৃণা বা কোনো বিদ্বেষ ছড়ানোর জন্য কথাগুলো বলছি। এটা শুধুমাত্র সেকুলারিজমের প্রশ্ন উঠেছে বলে কথাগুলো আলোচনা করার জন্য বলছি। তুমি যে স্কুল থেকে পড়েছো, সেই স্কুলে তুমি গীতা পাঠ করেছো? আমাদের কিন্তু পড়া হয়নি। ইনফ্যাক্ট আমিও যে স্কুল থেকে পড়াশোনা করেছি সেখানে কিন্তু কোনো গীতা পাঠ, বাট আমাদের WBCS বোর্ডে আমি যদি বলি, বা আমাদের মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড যেটা আমরা বলি, হ্যাঁ, বা ICSE বোর্ড বা CBSE বোর্ড, কোথাও আমরা দেখি না কোনো, মানে আমাদের ধর্মীয় বলতে মহাভারত, রামায়ণ, গীতা আলাদা করে কিন্তু পড়ানো হয় না, আমরা ইতিহাসের মধ্যে দিয়ে শুধু ছুঁয়ে বেরিয়ে যাই, ঠিক আছে? তো এই হচ্ছে সেকুলারিজমের বিষয়টা। এবার আমাদের পশ্চিমবঙ্গে সেকুলারিজমের কথা যদি আলাদা করে বলি, পশ্চিমবঙ্গ তো ভারতবর্ষের বাইরে নয়, তবে হ্যাঁ, এখানে আরেকটা কথা, খুব সুন্দর একটা কথা মাথায় এলো। ভারতবর্ষের সংবিধানে আমরা পড়েছি অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, কিন্তু পশ্চিমবঙ্গে যেন একটা মানে সেই অলিখিত অদৃশ্য একটা সংবিধান যেন তৈরি করা হয়ে গেছে, যেটা হচ্ছে বাই দ্য ভোট ব্যাঙ্ক পলিটিক্স, অফ দ্য ভোট ব্যাঙ্ক পলিটিক্স অ্যান্ড ফর দ্য ভোট ব্যাঙ্ক পলিটিক্স।
তো এই যে দুটো জিনিস চলছে এটা তো একেবারেই মেলানো যায় না। কাজেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সেকুলারিজম নিয়ে প্রশ্ন তো আমি আজকে করব না, বা তোমরা যখন প্রশ্ন করছো এটা পশ্চিমবঙ্গের জনতারও একটা বড় প্রশ্ন, কারণ ওনাকে কিন্তু সেই অর্থে সেকুলার বলতে যেটা আমরা দেখেছি যে উনি কোনো রকম ধরো ওই মুসলমানদের যেগুলো হয় ওই ঈদ হোক বা রমজান হোক বা সবে তো আমরা দেখেছি যে হ্যাঁ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে আমরা দেখেছি যে উনি বিভিন্নভাবে মানে নিজের মাথা ঢেকে ওনাদের কালচার ফলো করে সেখানে যান, কিন্তু ওনাকে হিন্দু অনুষ্ঠানে মানে হিন্দুদের ধর্মীয় আচার অনুষ্ঠানে সবসময় যে দেখতে পাই এমনটা নয়। তবে হ্যাঁ উনি খুব ঘটা করে মানুষের ট্যাক্সের টাকায় প্রচুর খরচা করে চাকরি বাকরি দিতে পারছেন না, কিন্তু উনি ঘটা করে কার্নিভাল করছেন দুর্গাপুজোয়, কোটি কোটি টাকা খরচা হয়। উনি নন্দনে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন করেন, কোটি কোটি টাকা খরচা করে, যেখানে মানুষ খেতে পায় না, মানুষের পয়সার দরকার, মানুষের চাকরির দরকার, শিক্ষার দরকার, উন্নয়নের দরকার, ওদিকেও নন্দনে চলছে কোটি কোটি টাকা খরচা করে শাহরুখ খান আসছে, অমিতাভ বচ্চন আসছে, কখনো ঐশ্বরিয়া রায়, কখনো রানী মুখার্জি, ইউসে এনি নেম, রাইট? তো এইগুলো হতে থাকে। কাজে ওনাকে প্রপার সেকুলার বলা যায় কি না এই প্রশ্নটা আমি মানে জনগণের দিকে ছুঁড়ে দিতে চাইবো, এটা ওনারাই ডিসাইড করুক। অন্যদিকে বঙ্গ সফরে অমিত শাহ আছেন, তিনি এবার দাবি করেছেন যে 2026-এ 2/3 ভোট নিয়ে সরকার গড়বে বিজেপি। কীভাবে দেখছেন? এবার আমাদের ভারতবর্ষ থেকে শুরু করে পশ্চিমবঙ্গে ভোট যে কিভাবে হয় সেটা আশা করি তোমরা সাংবাদিক মানুষ, তোমাদের আমাকে বোঝাতে হবে না আলাদা করে, কারণ আমাদের এখানে ভোট মাসলস পাওয়ারে চলে, ডেভেলপমেন্টের ভোট হয় না ভারতবর্ষে, অ্যাটলিস্ট ডেভেলপমেন্টের ভোট হয় না, এবং পশ্চিমবঙ্গে তো হয়ই না। কারণ তুমি আজকে ভোট দেবে, তুমি যে ব্যালট বক্সের মানে যে বাটনটা প্রেস করেছো, হয়তো তোমার ভোট দেওয়া 10টা ভোটের পর থেকে সেটা হয়তো মানে কোনো একটা রাজনৈতিক দলের লোকেরা এসে সেখানে তারা নিজেরা ছাপ্পা ভোট দিত, এটা হতে থাকে ভাই, বাজে কথা বলে লাভ নেই, এই জিনিস এখনও চলে। এবং যতদিন না সুষ্ঠুভাবে সব কিছু নিরাপত্তা থাকছে, মানে কেন্দ্রীয় বাহিনী থাকার পরেও এই জিনিসটা করছে, তাদেরকে মারধর করে, এই খবর আমরা পেয়েছি। এবং 2021-এ যে পোস্ট পোল ভায়োলেন্স বলি বা ইলেকশনের ডেটের ভায়োলেন্সগুলো আমাদের প্রত্যেকের মনে আছে, আমরা কেউ ভুলিনি সেই কথা, এবং সেই কথা আমার মনে হয় না বাঙালি কোনোদিন ভুলতে চাইবে বলে। এবার অমিত শাহ যে কথাটা বলেছেন সেটা আজকে ওরা তো ভারতবর্ষের অনেকগুলো স্টেটেই আছে, এবং মানে পশ্চিমবাংলা যেটা অঙ্গবঙ্গ কলিঙ্গ, ওড়িশাতে বিজেপি সরকার এখন বর্তমান, এবং কিছুদিন আগে আমরা বিহারের ইলেকশন দেখলাম, সেখানেও অ্যাজ ইউজুয়াল আবার বিজেপি দিয়ে। এখন বাংলাটা তারা টার্গেট করছে, এবং এই টার্গেটটা কিন্তু সেই গুন্ডামির টার্গেট নয়, এই টার্গেটটা হচ্ছে একটা সার্বিক উন্নয়নের একটা টার্গেট, যেখানে পশ্চিমবঙ্গকে আজকে সিপিএমের আমল থেকে যে বাংলা একেবারে সেই মাটির তলায় ঢুকে গেছেই আমি বলবো। কারণ সত্যি কথা বলতে কি আজকে সিপিএম আমাদের অনেক ক্ষতি করে দিয়ে গেছে, সেটা আমরা সবাই জানি। কমিউনিস্ট পার্টির সেই 34 বছরের সরকারে যে ক্ষতি হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমকে তাড়ানোর জন্য আজকে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে এনেছিল। এবং এখন বিষয়টা যেটা হচ্ছে, এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকার তো কিছু দিতে পারলো না, যে সিস্টেমের বিরুদ্ধে মমতা একদিন নিজে লড়াই করেছিলেন, আজকে তিনি সেই নিজে সিস্টেমটা হয়ে গিয়ে সে একই রকমের ব্যবহার করছেন। কিছুদিন আগে তোমরা দেখোনি পুলিশ কী করে টিচারের পেটে লাথি মারলো, এগুলো তো মানুষ দেখতে চায় না। কাজে বিজেপি একটা টার্গেট রাখছে, সেই টার্গেটটা ফুলফিল হবে কি হবে না সেটা সবটাই যে মানে আমরা বলতে পারবো এমনটা নয়, সেটা অবশ্যই জনগণ ডিসাইড করবে, এবং জনগণও খুব ভালো বুঝতে পারছে যে কি হলে কি হতে পারে। তো আমার মনে হয় সেটা জনগণের উপর ছেড়ে দেওয়াটাই উচিত। তারপরেও একটা প্রশ্ন থেকে যাচ্ছে, 2021-এও যখন ভোটের আগে বঙ্গ সফরে অমিত শাহ এসেছিলেন, একাধিক কেন্দ্রীয় নেতৃত্ব এসেছিলেন, তারাও দাবি করেছিলেন যে বঙ্গে বিজেপির সরকার গড়তে চলেছে। এবারও সে ঠিক একই কথা উঠে আসছে। কোথাও গিয়ে কি বঙ্গের বিজেপি নেতৃত্ব এই বিষয়টা সামাল দিতে ব্যর্থ হচ্ছে? দেখো, কোনো ওই রকমভাবে তো বিষয়টা বলা যায় না। আজকে বঙ্গ বিজেপি কি করছে, তাদের সংগঠন যদি স্ট্রং থাকে, বঙ্গ বিজেপি যদি প্রত্যেকটা বুথে মানে পশ্চিমবঙ্গের যখন ইলেকশন যতগুলো দফাতেই হোক না কেন, 2 দফায় 3 দফায় 4 দফায়, প্রত্যেকটা দফায় প্রত্যেকটা বুথে এজেন্ট থাকাটা ভীষণ দরকার, যেটা থাকে না। যেটা কিন্তু আমার নিজের পর্যবেক্ষণ হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের প্রতিটা বুথে ওরা এজেন্ট দিতে সক্ষম, কিন্তু আমি এটাও দেখেছি যে ভারতীয় জনতা পার্টির সংগঠন আমি নরম বা সংগঠনে কোনো নেই, স্ট্রেংথ নেই, সেটা আমি একেবারেই বলবো না, কারণ আমি তো সেই পার্টির সঙ্গে ডিরেক্টলি কোনোভাবে যুক্ত নই যে আমি সেই ভেতরকার বিষয়টা বলতে পারবো। তবে আমি অ্যাজ আ ভোটার যখন ভোট দিতে গিয়েছি, বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা তো বলি, তখন আমি দেখতে পেয়েছি যে কোথাও হলো যেন বুথে ওদের ভোট মানে এজেন্ট একটু বেশি হলে আমার মনে হয় ভালো হয় এবং সঠিক। না সাংগঠনিক দুর্বলতা আমি বলছি না, আমি বলছি বুথে এজেন্ট। ধরো তোমার সংগঠন তুমি খুব ভালো চালাচ্ছো, কিন্তু বুথে এজেন্ট হয়তো এজেন্ট বললাম মানে কোনোভাবে হয়তো এজেন্ট এলো না বা এজেন্টের মিসিং এটা চোখে পড়লো। তো বুথে এজেন্টটা ভীষণ দরকার, মানে বুথ সশক্তিকরণ যেটা বলে সেটা যদি করা যায় সঠিকভাবে। এবং বিহারে যে স্ট্র্যাটেজিটাতে চলেছে ওরা মহিলা সশক্তিকরণ, এই বিষয়গুলো যদি একটু সাজেশন হিসেবে বঙ্গ বিজেপি যদি একটুখানি দৃষ্টিপাত